কি বলবে এটা এখানে? আমাকে কি সোজাসুজি দায়ী করবে? আমি মানব না, আমি সেসব দিয়ে কিচ্ছু মানব না। এখানে উপস্থিত মিডিয়ার সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন আজকে আপনারা কেন এখানে এসেছেন। অতি সম্প্রতি কিছু মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত কিছু মুহূর্ত মিডিয়ার দ্বারা রং চড়ে প্রেজেন্টেড হওয়ার কারণে কিছু মানুষের জীবনে ভয়ানক বিপর্যয় নেমে আসে। আমি জানি এগুলো আপনাদের পক্ষে শোনা এবং মানা দুটোই খুব মুশকিলের, কিন্তু এটাই সত্যি। গোটা মিডিয়াকে আমরা নিশ্চয়ই দায়ী করছি না, কিন্তু এটাও সত্যি যে মিডিয়ার কিছু অংশের সেদিনের সেন্সেশনাল কিছু খবর পরিবেশন করার জন্য কিছু মানুষের জীবনে এই ভয়ানক বিপর্যয় নেমে আসে। তার ফলে কিছু ইনোসেন্ট মানুষকে বদনামের ভাগী হতে হয়। আর সবথেকে মজার জিনিসটা হলো, যারা সেদিন এই ইনোসেন্ট মানুষগুলোকে বিপদে ফেলেছিলেন তারা কিন্তু লুকিয়ে এনজয় করছিলেন মিডিয়ার এই সেন্সেশনালিজম। মিডিয়া সেদিন নিজের স্বার্থসিদ্ধিতেই কাজ করেছিল, জেনে বা নিজেদের অজ্ঞতায়। অনেকের জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু এটা তো হতে পারে না যে যারা অন্যায় করবে তারা পার পেয়ে যাবে। ইংরেজিতে একটা কথা আছে, ক্রাইম নেভার পেজ, এবং এই কথাটা মারাত্মক রকম সত্যি। কিন্তু মুশকিলটা হলো, যখন কেউ বা কারা অপরাধ করেন তারা ভুলে যান এই সত্যিটার কথা। তারা ভাবেন যে এই অপরাধ কখনো ধরাই পড়বে না। এই ঘটনার ক্ষেত্রেও ঠিক তাই। অপরাধী বা অপরাধীরা ভুলে গেছিলেন যে তাদের অপরাধ কখনো ধরা পড়তে পারে। তারা ভেবেছিলেন তাদের অপরাধ লুকিয়ে ফেলা যাবে, তারা কখনোই ধরা পড়বেন না। কিন্তু এবার সময় এসেছে অপরাধীদের শাস্তি দেওয়ার, সময় এসেছে তাদের অন্যায়ের দাম দেওয়ার। আজ সেই সত্য উদ্ঘাটনের দিন। এত ইনিয়ে বিনিয়ে কথা বলছে কেন? সেদিনের মিডিয়ার সেই ভয়ানক কুরুচিপূর্ণ হইচই হয়েছিল যে ঘটনা নিয়ে, সেই ঘটনার সব থেকে বড় ভিকটিম মেঘ রায়। আপনারা সকলেই মেঘকে সঙ্গীত জগতের উদীয়মান শিল্পী হিসেবে চেনেন। এই ঘটনা মেঘকে তার গানের জগৎ থেকে অনেক দূরে ঠেলে নিয়ে যায়, তার স্বাভাবিক জীবনের ছন্দ নষ্ট করেছে, তাকে এক ভয়ানক বিপর্যয়ের দিকে নিয়ে গেছে। আমাদের সকলের সৌভাগ্য যে আমরা সবাই মিলে মেঘকে একটা বড় বিপদের মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছি। আমি আশা করি মেঘ খুব তাড়াতাড়ি তার গানের জগতেও আবার ফিরে যাবে, তার নিজের জগতে। সেদিনের সেই ঘটনার দ্বিতীয় ভিকটিম জিষ্ণু সেন। আমি দ্বিতীয় বলছি এই কারণে, কারণ আমাদের সোসাইটিতে একটি ঘটনার জন্য একজন মেয়েকে যতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়, একজন ছেলেকে হয়তো ততটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় না। আমি কখনোই জিষ্ণুর অসম্মানটা ছোট করে দেখছি না। এই ঘটনা জিষ্ণুর জীবনেও, তার ব্যক্তিগত জীবন এবং তার পেশাগত জীবনে যথেষ্ট ক্ষতি করেছে। আজকে আমাদের সত্য উদ্ঘাটনের আগে আমি মেঘ আর জিষ্ণুকে অনুরোধ করব ওদের কথা বলতে। মেঘ আর জিষ্ণু দুজনেরই আপনাদের সামনে অনেক কথা বলার আছে। আপনাদের কিছু মানুষের কিছু দায়িত্ব জ্ঞানহীন কাজে যাদের জীবন তছনছ হয়ে গেছে, তারা কিছু কড়া সত্যি কথা আপনাদের সামনে বলবে। এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং সৎভাবে সেই ঘটনাগুলো নিয়ে লিখুন এবং আলোচনা করুন। মেঘ, প্লিজ। আমার সত্যি বলতে কাউকে কিছু বলার নেই। এখানে উপস্থিত কাউকে কিছু প্রমাণ করার নেই, কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার নেই, আর কারোর সঙ্গে কিছু শেয়ারও করার নেই। আমি জানি আমি কি করেছি, আর আমি জানি আমি কি করিনি।
আর অন্য কেউ কি করেছে আর কি করেনি সেটা নিয়ে সত্যি আমার কোনো রকম কোনো উৎসাহ নেই। কে আমাকে বিশ্বাস করলো, কে আমাকে অবিশ্বাস করলো, আমার সেটা নিয়েও কিছু যায় আসে না। কারণ আমি জানি আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট মানুষগুলো আমাকে বিশ্বাস করে। আমার বাপি আমাকে বিশ্বাস করে, আমার মা আমাকে বিশ্বাস করে, আমার গুরুজি আমায় বিশ্বাস করেন। আমি মানছি আমি একটা সময়ের জন্য মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমার সব থেকে আপনজন, তাদের থেকে বেশি আমি ইম্পর্টেন্স দিয়েছিলাম যারা আমার নামে নোংরা খবর বানিয়ে ব্যবসা করেছে, যারা আমার অপমানের দামে চাকরি করেছে, যারা আমার অসম্মানের দামে চাকরি করেছে। আমি তাদের অনেক বেশি ইম্পর্টেন্ট ভেবে ফেলেছিলাম আমার লাইফে। তাদের কথায় আমি বেশি দাম দিয়ে ফেলেছিলাম, আর জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম। তার জন্য আমি, আমার মা, আমার বাপি, গুরুজি, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। উফ, ন্যাকামিটা সহ্য হচ্ছে না আমার। কাকুমণি, মেঘ তো কই দাদা ভাইয়ের নাম নিল না একবারও। দাঁড়ান, এখন কি শেষ হয়নি? দেখা যাক কি বলি। ব্যাস আমার এইটুকুই বলার ছিল। আর সত্যি উদ্ঘাটনে আমার সত্যিই কোনো উৎসাহ নেই। আমি জানি আমি ঠিক না ভুল। আমি জানি আমার সঙ্গে আমার বাপি আছে, আমার মা আছে, গুরুজির আশীর্বাদ আছে, যিশুর মতন একজন বন্ধু আছে। তাই আমার সত্যিই কিছু যায় আসে না। তবুও যারা অনেক কষ্টে, অনেক সাহস করে চেয়েছে যে সত্যিটা সবার সামনে আসুক, চেষ্টা করেছে, তাদের আমি ধন্যবাদ জানাই। গিনি, থ্যাংক ইউ। আমি বাকিদেরও ধন্যবাদ জানাতে চাই যারা এরকম একটা সময় আমার পরিবারের পাশে, আমার পাশে থেকেছে। তাদের সবাইকেও থ্যাংক ইউ। মেঘ, আমি আছি তোমার সঙ্গে। তুমি জানো, তুমি আমার নাম উচ্চারণ করো আর না করো, আমি আছি, আমি থাকবো। আমি বেঁচে থাকবো, বেঁচে থাকার মতনই বেঁচে থাকবো। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আমার প্রাণের ঠাকুরের একটি গানের লাইন মাথায় আসছে, আমি সেটা আপনাদের সামনে একটু বলতে চাই। যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি মনি। যে কেহ মোরে দিয়েছ দুঃখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি মনি। মেঘ বোধহয় এটা ঠিক করলো না। নীলকে এতটুকু স্বীকৃতি দিল না। দাদা ভাই আর মেঘের মিলটা বোধহয় আর কখনো হবে না, বুঝলে? মেঘের এত কনফিডেন্স এত কিছুর পরেও? মেঘ, আজও তোমাকে দেখলে মনে হয় একবার যদি তোমাকে পেতাম। এখন তো প্রশ্ন করা যাবে না। কেসটা কি ছিল বলতো? না, বলে দিয়েছো তো, এই জিষ্ণু সেনের সঙ্গে কোনো কেস নেই তো এর। আপনি কোন হাউসে? আমি মানে আমাদের হাউসটা মুম্বাইয়ের, কলকাতায় এখনো পুরোপুরি আসেনি। আচ্ছা, কোন হাউস? আপনি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড গ্রুপের নাম শুনেছেন? এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড কলকাতায় আসছে? হ্যাঁ, সেরকমই প্ল্যান আছে। আপনার কার্ডটা দেবেন তো? আমি এবার অনুরোধ করব জিষ্ণুকে কিছু কথা বলবার জন্য। আমার নিজের কথা কিছু বলার নেই। আমার সবটুকুই আমার গান
আমার গুরুজি। মেঘের মতো একজন মানুষকে নিজের বন্ধু হিসেবে পেয়ে আমি আপ্লুত। আমার মিডিয়ার সকলের কাছে হাত জোর করে একটাই অনুরোধ, আপনারা যারা দায়িত্ব নিয়ে নিজের পেশার প্রতি সৎ থেকে খবর পরিবেশন করেন, তারা দায়িত্ব জ্ঞানহীন রিপোর্টারদের উপর রাশ টান। একটা স্ট্যান্ডার্ড সেট করুন, যাতে এইরকমভাবে সকলে মিলে একজনের ব্যক্তিগত পরিসরে ঢুকে সব কিছু ধ্বংস না করতে পারে, কাউকে চরম কিছুর দিকে ঠেলে না দিতে পারে। আমার আর কিছু বলার নেই। ওরা কি আমার সম্পর্কে সবকিছু জেনে গেছে? কিনি যেভাবে তাকালো, মাথাটা গোলমাল লাগছে। তো কি করব? পালিয়ে যাব? মা, এই কথাগুলো শুনতে খুবই বিরক্ত লাগছে। বাইরে যাব? যাও বলে তুমি যাও, তোমাকে তো আমি আসতেই মানা করেছিলাম। এবার আমি এসিপি রাজীব মিত্রকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমি এই সরাসরি মূল বিষয়ে চলে আসি। গত 20 তারিখ আমরা পণ্ডিত অমর চক্রবর্তী এবং মেঘ রায়ের বাবা শ্রী অনিন্দ্য রায়ের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি রায়চকের একটা রিসর্টের এগেনস্টে। তার কয়েকদিন আগে মেঘ রায় আত্মহত্যা করার চেষ্টা করেছিল, সে খবর আমরা পেয়েছি। পণ্ডিতজি এবং মিস্টার রায় অভিযোগ করেছেন যে ওনাদের মেয়ে মেঘ রায়কে ওই রিসর্টের ভেতরে নিয়ে গিয়ে অসৎ উপায়ে নেশাগ্রস্ত করানো হয়েছিল। তারপর ওনার উপরে সামাজিক অসম্মান করা হয়। ওনারা এও দাবি করেছেন যে ওনাদের মেয়ে স্বেচ্ছায় এই কাজ কখনোই করতে পারে না। আর এই অভিযোগের ভিত্তিতেই আমরা লোকাল থানায় যোগাযোগ করেছিলাম। আমাদের ইনভেস্টিগেশনের ইঙ্গিতে আমরা যা বুঝতে পেরেছি, তাতে ওই রিসর্টে এবং ওখানে হঠাৎ করে গজিয়ে ওঠা কিছু রিসর্টের মধ্যে কিছু শেডি ব্যাপার স্যাপার চলছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং এর আগে ঘটে যাওয়া কিছু ঘটনার সূত্র ধরে আমরা এটা অনুমান করেছি। আমাদের স্পেশাল ব্রাঞ্চকে এই বিষয়গুলোর ব্যাপারে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হয়। সেখানেও এরকম বেশ কিছু ঘটনা আমাদের সামনে উঠে এসছে। এই রিসর্টগুলোতে অল্প বয়সী মেয়েদের নিয়ে যাওয়া হয়, তাদের আপত্তিকর ছবি তোলা হয়, অবশ্যই তাদের অজ্ঞাতে। এবং এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই রিসর্টের কর্মীরাই সঙ্গে যুক্ত, আবার অনেক সময় দেখা যায় যে মালিকও যুক্ত। এই ভিডিওগুলো দিয়ে ওদের ব্ল্যাকমেল করা হয় অথবা অন্যান্যভাবে ব্যবহার করা হয়। এই সূত্রে বেশ কিছু ধরপাকড়ও হয়েছে। তবে যে পার্টিকুলার রিসর্টে মেঘ রায় আর জিষ্ণু সেনকে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ এলিট রিসর্ট, তার মালিক দেবর্ষী মুখার্জি কোনোভাবে ভেতর থেকে খবর পেয়ে পালিয়েছে। দেখুন, আমাদের ইনভেস্টিগেশনে যা তথ্য আমরা হাতে পেয়েছি তাতে এটা বলাই যায় সেদিনও মেঘ রায়কে এরকম কোনো ট্রিকি উপায়ে নেশাগ্রস্ত করা হয়েছে। তথ্য প্রমাণ কিচ্ছু পাওনি তোমরা, ভাওতা দিচ্ছ। আরে আমি কোনো তথ্য প্রমাণ রেখে কাজ করি না। আমরা যে তথ্য প্রমাণ সংগ্রহ করছি সেখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রমাণ আমাদের হাতে তুলে দিয়েছেন পত্রালী গাঙ্গুলি। উনি আবার পারিবারিক সূত্রে মেঘ রায়ের আত্মীয়া হন। আমি ওনাকেই অনুরোধ করব ওনার ওই প্রমাণ আপনাদের সামনে তুলে ধরার জন্য। Sure? Yes, sir. Okay. Carry on. মেঘ আর জিষ্ণুর সঙ্গে এই ঘটনাটা ঘটার পর থেকে আমার একটাই কথা মনে হয়, মেঘ এক ব্যক্তিগত প্রতিশোধের শিকার হয়েছে। মেঘের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। এই যে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি বেঁচে আছি, এই পুরোটাই মেঘের জন্য। মেঘ একদিন সাহসী বলবো না, বলবো দুঃসাহসী হয়ে আমাকে আমার হাজব্যান্ড নামক পিশাচের হাত থেকে রেস্কিউ করে আনে। সেই ক্রিমিনাল কেস আলাদা, সেটা নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করতে চাই না, কারণ সেটা এখন কোর্টে আছে। মেঘের এই সামাজিক অপমানের পর আমার একটা কথাই মনে হয়, মেঘ সেদিন সাহস করে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল,
আমাকেও মেঘের পাশে ঠিক সেরকম সাহস করেই দাঁড়াতে হবে এবং ওর এই সামাজিক অসম্মানের প্রতিকার করতে হবে। এরপর আমি জিষ্ণুর সঙ্গে যোগাযোগ করি এবং বুঝতে পারি মেঘ এবং জিষ্ণু রিসর্টে যাওয়ার পরই মেঘের ওয়েলকাম ড্রিঙ্ক থেকেই মেঘকে ইনটক্সিকেট করা শুরু করা হয়। একজন মানুষ যে তার গানের কাছে 100% সৎ এবং সারা জীবনে কখনো যে নেশার বস্তুর ধারে কাছেও যায়নি, সেই মানুষটা হঠাৎ একটা অনুষ্ঠানের আগে এরকম অপরিমিত নেশা করবে, এটা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। সেদিন এই সহজ সত্যিটা অনেকেই বুঝতে পারেননি এবং মেঘের দিকে আঙুল তুলেছিল। এবার প্রশ্ন, মেঘের সঙ্গে এরকম করবেটাকে? এমন কেউ যে মেঘের শত্রু, এমন কেউ যে মেঘকে নিজের শত্রু ভাবে। এবং যেহেতু এই লোকটি মানে মেঘের শত্রু এই ঘটনাটা ঘটাতে রিসর্টের মালিক থেকে শুরু করে রিসর্টের কর্মচারী সবার হেল্প পেয়েছে, সুতরাং ধরেই নেওয়া যায় যে এই লোকটি এই রিসর্টের মালিকের সঙ্গে পরিচিত এবং এমনভাবে পরিচিত যে তাকে এই লোকটি এরকমভাবে হেল্প করতে পারে। আমার চেনা জানায় এরকম একজন লোক আছে। যে মেঘেরও শত্রু এবং এই রিসর্টের মালিকের বন্ধু, এই দুটো ক্রাইটেরিয়ায় ফুলফিল করে। প্রমাণ তুমি কিচ্ছু পাওনি কিনা? হ্যাঁ, তুমি সন্দেহ অব্দি করতে পারো, কিন্তু প্রমাণ পাও না। ভাওতা, সব ভাওতা। আমার হাতে একটাই উপায় ছিল, মেঘের এই শত্রুর মুখ দিয়ে নিজের কৃতকর্মের বয়ান করা, এবং আমি সেটাই করেছি তার এক বন্ধুর সাহায্য নিয়ে। আমি একটা জিনিস এই কাজটা করতে গিয়ে আবিষ্কার করেছি, ভালো কাজে না বন্ধু ঠিক জুটেই যায়, আর শত্রুর থেকে তারা অনেক বেশি শক্তিশালী হয়। এখন আমি মেঘের সেই শত্রুর বয়ানের কিছু ক্লিপিংস আপনাদের সামনে দেখাবো। পুরো বয়ানটা যদিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়ে গেছে। মেঘের এই শত্রুকে আপনারা হয়তো চেনেন না, তার পরিচয় আমরা অবশ্যই আপনাদেরকে দেব। তার আগে আপনারা বয়ানটা দেখেন। দাদা ভাই, তোর বাড়ি? আপনাদের সবাইকে একটু মন দিয়ে এই বয়ানটা দেখতে হবে, কথাগুলো শুনতে হবে, তাহলেই আপনারা পুরোটা বুঝতে পারবেন। মেঘ আমাকে জেলে পাঠালো, আমার বউকে আমার কাছ থেকে বের করে নিয়ে চলে গেল, আর আমি ওকে ছেড়ে দিলাম। তুই আটকেই বার গেছিলি কেন? আরে ওকে যেতে দেওয়ার কোনো উপায় ছিল না, বাট দ্যাট ওয়াজ নান অফ মেঘস কনসার্ন। ও আউটসাইডার, ওর এর মধ্যে ঢোকা দরকারই ছিল না, তাও এর মধ্যে ওর জন্য আমাকে চলে যেতে হলো। ওর জন্য আবার যে কোনো দিন আমাকে জেলে যেতে হতে পারে, তাই আমি ওকে ছাড়িনি। আমার মনে হচ্ছিল দিব্যেন্দু সেদিন অনেক কিছু জিজ্ঞেস করছিল আমাকে, পরদিন সকালে সবটা মনে করতে পারছিলাম না ঠিকই। কি বলেছি? এই জন্যে দিব্যেন্দু was so curious. ছেড়ে দিসনি মানে? She had to pay dearly. দারুণ বেশি দাম চোকাতে হয়েছে, রাদার হচ্ছে। আমার সঙ্গে শত্রুতার দাম এত কম হবে মানে? কি ব্যাপার, কি বলতো? এত কথা জিজ্ঞেস করছিস কেন? কি ব্যাপার, এত কিউরিয়াসিটি কিসের তোর? আমার পেট থেকে কথা বের করতে চাইছিস? না না, তোর বলতে অসুবিধা থাকলে তুই বলবি না, আমি জোর কোথায় করলাম? তুই আমার পেট থেকে কথা বের করলে অসুবিধাটাই বা কোথায়? তুই আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করলে কিচ্ছু হবে না, আমি অস্বীকার করবো যে আমি তোকে কিছু বলেছি। আশ্চর্য, আমি কেন পুলিশের কাছে যাবো? তুই কি আমায় অবিশ্বাস করছিস? অফেন্ডেড? এই না না, তুই জানতে চাস
হোয়াট ডিড আই ডু টু মেঘ? মেঘের সঙ্গে কি করেছি জানতে চাস? বল। মেঘকে আমি পাবলিকলি মেলায় নিয়েছি। জেম অফ আ প্ল্যান, পারফেক্ট মার্ডারের মতো একটা কাইন্ড অফ পারফেক্ট ফ্রেমিং। আমি জানি না আর ঠিক কি কি বলেছে রূপ, কিন্তু ভগবান প্লিজ ও যেন দিদিভাইয়ের নাম এভাবে না বলে থাকে। বাপি আর মা তাহলে লজ্জা একেবারে মুখ দেখাতে পারবে না। পারফেক্ট ফ্রেমিং? এই এক মিনিট এই মেঘ রায়কে নিয়ে রিসেন্ট ঘটনা ঘটলো, তুই তার কথা বলছিস? তোর এতক্ষণে বুদ্ধি করলো? সিরিয়াসলি ওটা আমার তরফ থেকে মেঘকে দে একটা স্মল লিটল গিফট। রিসর্টের ঘটনাটা? দেবর্ষী মুখার্জিকে মনে আছে? দেবর্ষী মুখার্জি? না, কি বলতো? আরে আমার অনেক কালের বন্ধু, রায়চকের এলিট রিসর্টের মালিক, ভুলে গেছিস? এলিট রিসর্ট? ওখানে তো স্ক্যান্ডেলটা। ইয়েস, এলিট রিসর্ট। মেঘকে জিষ্ণু সেনের সঙ্গে লিঙ্ক করে একটা রগে খবর, আর সেই খবরটা রটানো। মেঘের ইমেজকে একেবারে শেষ করে দেব। তোর বন্ধু রাজি হলো কেন? সিলভার মানি ব্রাদার, ইটস আ সিলভার মানি। আমি টাকা ছড়িয়েছি, ও কাজ করেছি, লোক লাগিয়েছি। কিছু না, ওই মেঘকে একটু নেশা করিয়ে দেওয়া, ওর ওয়েলকাম ড্রিঙ্কসের সঙ্গে একটু নেশার জিনিস মিশিয়ে দেওয়া, ও সেটা খাবে। আর ওর এই ঘরের যে জল, সেই জলের মধ্যে আর একটু নেশার জিনিস মিশিয়ে দেওয়া। জল তেষ্টা পাবে, ও জল খাবে, গলা শুকিয়ে যাবে, আবার জল খাবে। বাই দ্য ওয়ে, জলের স্বাদটা সিরিয়াসলি চমৎকার, বারবার খেতে ইচ্ছে করবে। ব্যাস, অল ডান। আর তারপর মেঘ যখন নেশার করে জিষ্ণুর সঙ্গে যা খুশি তাই করবে, তখন চলে আসবে ওর বাবা, ওর হাজবেন্ড আর মিডিয়ার কিছু চুনোপুটি